ভারত পাকিস্তান ম্যাচে সেই থ্রিল নাই, তার জায়গায় বরং বাংলাদেশ ভারত জমে হয় ক্ষীর। 22 গজের সেই উত্তাপের হাওয়া টের পাওয়া যায় এমনকি টিভি সেটের সামনেও। এবার তার সাথে যোগ হচ্ছে দুবাইয়ের মরুভূমি মাখা উত্তাপ। বুধবার দুবাই স্টেডিয়ামে টিম ইন্ডিয়াকে টাইগারদের টার্গেট উড়তে থাকা ইন্ডিয়াকে চেপে ধরা। দুবাইয়ের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে মুস্তাফিজ সিমন্সরা হাসি খুশি চনমনে ফুটফুটে মেজাজে প্রতিদিন সারাক্ষণ কি হিংস্রতা দেখাতে হয়? হিংস্রতা কিংবা বাঘেদের গর্জন কিংবা থাবা কতটা ভয়ঙ্কর সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা টের পেয়েছে। সেই জয়ে সেই আত্মবিশ্বাস ক্রিকেটারদের আরও বেশি তাতিয়ে তুলেছে, যেন ভারত পাকিস্তান দুই দলকেই দেখিয়ে দিতে পারে একদিন ব্রেক। ভারত ম্যাচকে কেন্দ্র করে লক্ষ্য করে প্র্যাকটিসে নেমেই ঘাম ঝরাচ্ছে। ভারতকে ডিঙাতে কোথায় কোথায় উন্নতি দরকার সেই জায়গাটাতে ফাইন টিউনিং করছে ক্রিকেটাররা, কোচিং স্টাফরাও আসলে সেইভাবেই ছকাচ্ছে। বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বোলিংয়ে, তবে ফিল্ডিংয়ে আপ টু দ্য মার্ক ছিল না। অর্থাৎ গ্রাউন্ড ফিল্ডিংয়েও অনেক লুফোস দেখা গেছে, ক্যাচ মিস হয়েছে বেশ কয়েকটা। প্র্যাকটিসে ফিল্ডিং ওস্তাদ জেমস প্যামেন্ট অনেক সিরিয়াস ছিলেন। গ্রাউন্ড ফিল্ডিং, হাই ক্যাচ, লো ক্যাচ, ফ্ল্যাট ক্যাচ, নানাভাবে রিলে ক্যাচ, সব কিছুতে আসলে ক্রিকেটারদের আসলে তৈরি করছেন। ক্রিকেটাররা যেন আরও বেশি ফোকাস থাকে এবং তিনি বারবার একটা কথাই বলছেন, ক্যাচেস উইন ম্যাচেস। প্লিজ সবাই ক্যাচটা ধরো, সবাই ফিল্ডিং আরও ফোকাস রাখো। ফিল্ডিংয়ে কিন্তু 15-20 রান কাভার আপ করা যায়। ম্যাচে জয় পরাজয়ে অনেক বড় পার্থক্য করে দেয় ফিল্ডিং। ভারত ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের বিপক্ষে আসলে হাফ চান্সকেও ফুল চান্সে ক্রিয়েট করতে হবে, সেটাও ক্রিকেটারদের মাথায় ঢুকিয়ে দিয়েছেন জেমস প্যামেন্ট। সেই তাড়না নিয়েই, সেই ছক এঁকেই সেভাবে আসলে তৈরি হচ্ছে ক্রিকেটাররা। তবে একটা বিষয় বলে রাখা ভালো, এই পিচে এই কন্ডিশনে টসটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে। কারণ সুপার ফোরের প্রথম দুই ম্যাচে আমরা দেখলাম বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, যেখানে বাংলাদেশ ক্যাপ্টেন টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে। শ্রীলঙ্কা 168 রান করেছিল, সেটা মোটামুটি অনায়াসে বাংলাদেশ চেস করেছে। পরের দিন আমরা দেখলাম ভারত পাকিস্তান ম্যাচে ভারতীয় ক্যাপ্টেন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। পাকিস্তান 171 রান করেছে, সেটাও মোটামুটি খুব সহজভাবেই ভারত চেস করে ফেলেছে। অর্থাৎ দুবাইয়ের পিচে এই সুপার ফোরে আমরা দেখছি যে আন্ডার লাইট সেকেন্ড ইনিংসে ব্যাটিং করাটা সহজ হয়। শ্রীলঙ্কান ক্যাপ্টেন আসালঙ্কাও এই বার্তাটাই দিয়েছেন, অর্থাৎ প্রেস মিটে তিনি বলেছেন যে পরবর্তীতে সেকেন্ড ইনিংসে পিচটা আরও ভালো হয়ে যায়, বলটা ব্যাটে ভালো আসে, আন্ডার লাইট বলটা ব্যাটাররা ভালো দেখে এবং টাইমিংটাও খুব ভালো হয়। অর্থাৎ ইভেন বাউন্স থাকে, বোলাররাও খুব একটা ফায়দা পায় না। ডিউ যদি থাকে সেটা আরও বেশি সুবিধা হয়ে যায় যারা চেস করে। সুপার ফোরে ভারতকে একদম দারুণভাবে একটা শিক্ষা দিতে পারে, তাহলে কিন্তু ফাইনালে ভারতের সঙ্গে যদি আবার দেখা হয় সেই জায়গাটাতে অবশ্যই বাংলাদেশই কনফিডেন্ট থাকবে। বাংলাদেশ শিরোপার যে তাদের স্বপ্ন, শিরোপা জেতার প্রথমবার, সেটা এই সুপার ফোরে ভারতকে হারাতে পারলে তখন ফাইনালে তারা আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে। সো এই ভারত ম্যাচ, সুপার ফোরের ভারত ম্যাচটা বাংলাদেশকে ফাইনালে ওঠাতে যেমন বড় সাহায্য করবে, পাশাপাশি ফাইনাল জেতাতেও একটা বড় কনফিডেন্স দেবে। সাইফুল রূপক, 71, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপে ভারত নামের দানব অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। ভারতের ব্যাটিং লাইন আপ শুরু থেকে শেষ সবাই ভয় ধরাবে। টি-20 ক্রিকেটের সুপারস্টারদের কি নিজেদের থাবায় পুড়তে পারবে টাইগাররা? সেটাই বা কেমন করে? ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের সামনে কোন টাইগার হবেন তুরুপের তাস? দেখুন ফয়সাল হাবিবের রিপোর্টে। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তানকে 6 উইকেটে হারাতে মুখ্য ভূমিকা পালন করেছেন ভারত ওপেনার অভিষেক শর্মা। পাকিস্তানের বিপক্ষে 5-6 আর 6-4-এ অভিষেক করেছেন 39 বলে 74 রান। শুধু এই এক ম্যাচ ভালো খেললেও না হয় হতো, অভিষেক ভয়ানক হয়ে ওঠেন প্রায় প্রতি ম্যাচে। আন্তর্জাতিক টি-20তে অভিষেকের স্ট্রাইক রেট 197, অবিশ্বাস্যই বটে। শুধু যে অন্ধের মতো মারেন এই ব্যাটার তাও তো না, ধারাবাহিকতার মূর্ত প্রতীক শর্মা। মাত্র 20 ইনিংসেই অভিষেক ইতোমধ্যে মেরেছেন 2টা সেঞ্চুরি, ওপেনারের আছে 3টা 50ও। ব্যাটিং গড় প্রায় 36, এমন একজন ব্যাটারকে কি আটকানো যায়? অভিষেকের কি আদৌ কোনো উইক পয়েন্ট আছে? আছে। অভিষেক যদি হন সুপারম্যান, তবে তাকে বধ করার ক্রিপ্টোনাইট টাইগার পেসার তানজিম হাসান সাকিব। আন্তর্জাতিক টি-20তে 20 ইনিংস ব্যাটিং করে প্রতিবারই আউট হয়েছেন অভিষেক। 20 বারের মধ্যে সর্বোচ্চ 3 বার আউট হয়েছেন ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রশিদের বলে। আর সাকিবের বলে অভিষেক আউট হয়েছেন 2 বার, সেটাও 2 বারের মোকাবেলাতেই। আরও মজার ব্যাপার হলো আন্তর্জাতিক ক্যারিয়ারে একবারই বোল্ড হয়েছেন অভিষেক, সেটাও সাকিবের বলে। সব মিলিয়ে অভিষেক সাকিবের 7 বল মোকাবেলা করে 8 রান করেছেন, আউট হয়েছেন 2 বার, আর ডট বল ছিল মোট 5টা। পরিসংখ্যান কিন্তু বলছে অভিষেক সাকিবের পকেটেই থাকে।
অভিষেক সাকিবের পকেটে তো থাকেই, পুরো ভারত দলকেই সাকিবকে নিয়ে ভাবতে হয় ওর পারফরমেন্সের কারণে। ভারতের বিপক্ষে 3 ম্যাচে 7টা উইকেট আছে সাকিবের। কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে এটাই সাকিবের সর্বোচ্চ উইকেট শিকার। যদিও ভারতের বিপক্ষে ইকোনমি রেটটা খুব বেশি সাকিবের, কিন্তু মনে রাখতে হবে এশিয়া কাপ হায়দ্রাবাদ কিংবা দিল্লি নয়, হচ্ছে আরব আমিরাতে। শ্রীলঙ্কার মতো ভারতের বিপক্ষেও 5 বোলার নিয়ে খেলবে বাংলাদেশ। আগের ম্যাচে খুব ভালো বোলিং করতে না পারায় শরীফুল বাদ পড়তে পারেন ভারত ম্যাচে। শরীফুলের জায়গাতেই আসার কথা তানজিম সাকিবের। এদিকে প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষ বিবেচনায় একাদশ বানাচ্ছে টাইগাররা। যেহেতু ভারত দলে ডানহাতি ব্যাটার বেশি, তাই এই ম্যাচে বেঞ্চে থাকতে হতে পারে শেখ মেহেদী হাসানকে। একাদশে ফেরার কথা লেগ স্পিনার রিশাদ হোসেনের। ঐতিহ্যগতভাবেই বাঁহাতি স্পিনের বিপক্ষে খানিকটা দুর্বল ভারত ব্যাটাররা, তাই নাসুম আহমেদকে এই ম্যাচে পালন করতে হবে বড় রোল। সব মিলিয়ে বাংলাদেশের বোলিং বৈচিত্র্য ভরসা দিচ্ছে ভারতকে 200 রান করতে দেয়া হবে না। বাকি দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত তো ব্যাটাররা। ফয়সাল হাবিব, 71। ম্যাচ জিতলেই দলের ঘাটতি ভুলে যাওয়া টাইগার ক্রিকেটে নতুন কিছু নয়। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচেও ফিনিশিং এর ঘাটতি চোখে পড়ার মতো। 200 স্ট্রাইক রেটে ব্যাট করার সামর্থ্য রাখা সোহানকে বেঞ্চে বসিয়ে রাখা টিম ম্যানেজমেন্টের ভাবনায় কি সেই বিষয়টি আছে, নাকি ধরে রাখবে সেই উইনিং কম্বিনেশন? আর এই উইনিং কম্বিনেশন আবার প্রতিপক্ষের ম্যাচ উইনের কারণ হয়ে দাঁড়াবে না তো? বিস্তারিত সাদাতুর রাফির রিপোর্টে। শ্রীলঙ্কা ম্যাচে উপেক্ষিত থেকেছেন নুরুল হাসান সোহান। হংকং এর বিপক্ষে রান রেট এগিয়ে নিতে না পারা আর শ্রীলঙ্কার বিপক্ষে দলের হার, দুটোই দেখেছেন ডাগ আউটে বসে। অবশেষে সুযোগটা পেয়েছেন ডু অর ডাই ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। নিজের সবটা উজাড় করে দিয়ে বনে গেছেন খবরের শিরোনাম। ডাকসু নির্বাচনে অব্যবস্থাপনা কারচুপির অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুনির্দিষ্ট অভিযোগ দেয়া হলে সেটা তদন্তে কালক্ষেপণের অভিযোগও করেন প্রার্থীরা। মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অনিরাপদ ছাপাখানা থেকে ব্যালট ছাপিয়ে ভোট কারচুপির অভিযোগ করেন। জিএস প্রার্থী হামিম বলেন, স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনের মাঠ অসম করে রেখেছিল একটি মহল। গত 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এদিন নানা অভিযোগ তুললেও নির্বাচন প্রত্যাখ্যান করেনি ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রায় 2 সপ্তাহ পর মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল প্যানেলের এই সংবাদ সম্মেলন। 11টি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন নেতৃবৃন্দ। জানান, প্রার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হলেও আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়েছে। আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে এরকম নানান প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী রাজনীতির মাঠকে অসম করে রাখা হলেও অভিভাবক তুল্য শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সার্বিক সহযোগিতা বজায় রেখেছি। কোনো মিছিল, মিটিং কিংবা পাল্টা কর্মসূচি পালন না করে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ তুলে ধরার কথা জানিয়ে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান, পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে ছাত্রদল। তুলে ধরেন